আজকে তোমাদের যে কবিতাটি পাঠ দেব তা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা, জয় গোস্বামীর লেখা নুন কবিতা। নুন কবিতাটা আপাতভাবে অত্যন্ত ছোট হলেও এর মধ্যে দিয়ে এক গভীর ব্যঞ্জনা প্রকাশিত হয়েছে। কবির যে সাম্যবাদী ভাবনা, কবির যে চিন্তা, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর যে ভাবনা, সেই ভাবনা প্রকাশিত হয়েছে এই কবিতাটির মধ্য দিয়ে। কবিতাটি পাঠ দেওয়ার পূর্বে জয় গোস্বামী সম্পর্কে একটু আলোচনা করে নিই আমরা। জয় গোস্বামী বলেছিলেন, আমার প্রতিদিনের জীবনে মনের ভেতরে যে ভাষা জন্মায়, যে অভিজ্ঞতা জন্ম নেয়, তাকে ভাষা দেওয়ার চেষ্টা করি। সত্যিই তাই, কবিতার মনের মধ্যে যে ভাবনা, যে চিন্তা, যা কিছু এসছে সবটাই তিনি তুলে ধরেছেন বিভিন্ন কবিতার মধ্যে দিয়ে। এই জয় গোস্বামী 10ই নভেম্বর 1954 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। 5 বছর বয়সে কলকাতা ছেড়ে তিনি চলে আসেন রানাঘাটে। আর মাত্র 8 বছর বয়সে পিতা মধু গোস্বামী, যিনি ব্রিটিশ বিরোধী কার্যকলাপের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, সেই মধু গোস্বামীকে হারান মাত্র 8 বছর বয়সে। তারপর মা সবিতা গোস্বামীর কাছেই তিনি মানুষ। পেশায় তিনি স্কুল শিক্ষিকা ছিলেন। মায়ের মৃত্যুর পর 1968 খ্রিস্টাব্দে তিনি সম্পূর্ণ একা হয়ে যান, নিঃসঙ্গ জীবনযাপন করতে থাকেন। আর তার সারা জীবনের সাথী, সর্বসময়ের সাথী হয়ে ওঠে বাংলা কবিতা। প্রথাগত শিক্ষা বলতে একাদশ শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেছিলেন, যা রানাঘাটেই সম্পন্ন হয়েছিল। মাত্র 12-13 বছর বয়সে তিনি কবিতা রচনা করতে শুরু করেন, যদিও সেই কবিতার বিষয়বস্তু ছিল একটি সিলিং ফ্যানকে কেন্দ্র করে। বুঝতে পারলে জয় গোস্বামীর প্রথাগত জীবন, জয় গোস্বামীর শৈশব অত্যন্ত দুর্দশাগ্রস্ত বলাই যেতে পারে। শৈশবে পিতৃমাতৃ বিয়োগ, এটা কিন্তু একজন বালক বা যুবকের কাছে অত্যন্ত পীড়াদায়ক। তবুও সাহিত্যে, বাংলা সাহিত্যে তিনি যেভাবে কবিতা রচনা করেছেন, তার ফসল, তার লাভ আমরা কিন্তু পেয়েছি। জয় গোস্বামীর উল্লেখযোগ্য কবিতাগুলো হলো প্রত্নজীব, ঘুমিয়েছে ঝাউপাতা, উন্মাদের পাঠ্যক্রম, ভুতুম ভগবান, পাগলি তোমার সঙ্গে, বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা, পাতার পোশাক, সূর্য পোড়া ছাই ইত্যাদি। তার প্রথম কাব্যগ্রন্থ ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ, ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ, এটি তার প্রথম কাব্যগ্রন্থ। সে সময় বিখ্যাত দেশ পত্রিকায় তার কবিতাটি ছাপা হয়েছিল এবং কবিতাটি মুদ্রিত হওয়ার পরপরই অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। কবিতাগুলোর এবং একের পর এক কবিতা রচনায় তিনি হস্তক্ষেপ করেন। 1910 খ্রিস্টাব্দে কবি জয় গোস্বামী ঘুমিয়েছে ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার পান। 1917 খ্রিস্টাব্দে বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা কাব্যগ্রন্থের জন্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 1917 খ্রিস্টাব্দে পাতার পোশাক কাব্যগ্রন্থের জন্য বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার এবং 2000 খ্রিস্টাব্দে পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। আমরা জয় গোস্বামীর
কাব্য রচনার প্রেক্ষাপট নিয়ে যদি আলোচনা করি, শুধুমাত্র নুন কবিতার নয়, যদি তার সমগ্র কাব্যগুলির নিয়ে একটু আলোচনা করি, কাব্যগুলির প্রেক্ষাপট নিয়ে, তো দেখতে পাবো যে 20 শতকের জীবনানন্দ দাশের পর, জীবনানন্দ দাশের পরবর্তী কবিদের মধ্যে তিনি অগ্রগণ্য একজন নাম। বাংলা সাহিত্যে তার আবির্ভাব সেই আলাদিনের প্রদীপের মতোই, যিনি সমস্ত রাজনৈতিক বিশৃঙ্খলা, সমস্ত জটিলতা, সমাজের সমস্ত খারাপ দিকগুলোকে কবিতার মাধ্যমে তুলে ধরে জনসচেতনতা করতে চেয়েছেন। তিনি যে সময় কবিতা রচনা করেছেন সেই সময়টা ছিল 20 শতকের 7-এর দশক, মানে ধরো 1960, 65, 62 এই সময়টা। কেমন? তো তোমরা জানো যে এই সময় চলছিল কি না দুই বাংলার পালাবদল, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা। এই বাংলার যে অস্থিরতা, এই যে রাজনৈতিক যে অস্থিরতা, যে দুশ্চিন্তা, এই সমস্ত কিছু উঠে এলো জয় গোস্বামীর কাব্যে। উঠে এলো নকশালবাড়ি আন্দোলনের কথা, উঠে এলো কৃষক হত্যার কথা, ভারত চীন সম্পর্কের অবনতির কথা। লেখক যা দেখলেন তা নিপুণভাবে কল্পনার সূক্ষ্ম সংমিশ্রণ ঘটিয়ে তা তুলে ধরলেন কবিতায়, আর তা আমাদের কাছে অত্যন্ত হৃদয়গ্রাহী হয়ে উঠল। কেমন? তো আমরা এই নুন কবিতাতেও দেখতে পাবো যে নুন কবিতাটা আসলে শ্রমজীবী মানুষের জীবনালেখ্য। নুন কবিতার মধ্যে দিয়ে আমরা শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণার চিত্র খুঁজে পাব, যেখানে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর করুণ কাহিনী, তাদের বলিদানের, তাদের আত্মদানের এক করুণ গল্প। কবিতা নয়, যেন এক আখ্যানের বীজ বুনেছেন তিনি। আলোচ্য কবিতার মধ্যে দিয়ে যেন একটা সুস্পষ্ট গল্প, সেই অতীত থেকে আজ পর্যন্ত যা আবহমান কাল ধরে চলে আসছে, সেই ঘটনা, সেই কাহিনী যেন একটা অপরূপ কাব্য সৌন্দর্য লাভ করেছে জয় গোস্বামীর হাতে। নুন কবিতার নাম, বুঝতেই পারছো। নুন নুন কোথায় পাওয়া যায়? না, রন্ধনশালায়। রন্ধনশালার একটি উপকরণ, একটি উল্লেখযোগ্য উপকরণ নুন। নুন ছাড়া কোনো রন্ধনই সুস্বাদু হয় না। এখানে নুনের সঙ্গে কবি শ্রমজীবী মানুষের তুলনা করেছেন, ভালো করে বুঝবে এটা আগে। নুন কবিতার সঙ্গে শ্রমজীবী মানুষের তুলনা করেছেন, নুনের সঙ্গে। কেন তুলনা করেছেন একটু শুনে নিই। নুন অত্যন্ত প্রয়োজনীয়, তাই তো? নুন ছাড়া যেমন রান্না হয় না, তেমন এই শ্রমজীবী মানুষগুলো ছাড়া কখনো সভ্যতা গড়ে উঠতে পারে না। এই পৃথিবীর সেই সুদূর থেকে, সেই অতীত থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা সভ্যতার নেপথ্যে রয়েছে শ্রমজীবী মানুষের শ্রম। কিন্তু এই শ্রমজীবী মানুষরা কোনোদিনই তার মূল্য পায়নি। তেমনি নুনও ঠিক তাই। নুন অত্যন্ত স্বল্প মূল্যে পাওয়া যায়, তাই তো? আমরা কি করি? নুন এতটা খাবার পাতে নিয়ে একটুখানি নিই, বাদ বাকিটা ফেলে দিই, কারণ নুনের মূল্য খুব কম। ঠিক তেমন, কিন্তু নুন ছাড়া কোনো রন্ধন সম্পূর্ণ হতে পারে না। ঠিক তেমন এই শ্রমজীবী মানুষরাও, যারা এই সমাজে অত্যন্ত প্রয়োজনীয়, যারা এই সমাজে অত্যন্ত এই গুরুত্বপূর্ণ, অথচ তাদের বিশেষ কোনো মূল্যই নেই। যখন প্রয়োজন হয় তখন তাদেরকে ডাকি, আবার কি করি না, প্রয়োজন ফুরিয়ে হলে তাদেরকে দুচ্ছাই করি। অথচ এই সভ্যতা গড়ে তোলার পেছনে বা নেপথ্যে যাদের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তারা কিন্তু সেই শ্রমজীবী মানুষ, দিন আনা দিন খাওয়া সেই শ্রমজীবী মানুষ, যারা প্রতিদিন তাদের রক্তক্ষরণ পরিশ্রমে, তাদের তীব্র পরিশ্রমে
এই সভ্যতাকে গড়ে তুলেছে, অথচ প্রয়োজনের মূল্যটুকু তারা পায় না। তাই এখানে নুনের সাথে শ্রমজীবী মানুষের তুলনা করা হয়েছে। নুন যেমন প্রয়োজনীয়, শ্রমজীবী মানুষও তেমন প্রয়োজনীয়। নুন যেমন সহজেই পাওয়া যায়, শ্রমজীবী মানুষও তেমন সহজেই পাওয়া যায়। নুনকে যেমন আমরা সামান্যটুকু নিয়ে প্রয়োজনে নিয়ে ফেলে দিই, ঠিক তেমন শ্রমজীবী মানুষগুলোকেও আমরা প্রয়োজনে গ্রহণ করি, পরবর্তী সময় তাদেরকে আর কোনো গুরুত্বই দিই না। বুঝেছ? তাই নুন কবিতা শ্রমজীবী মানুষদের সঙ্গে তুলনা করা হয়েছে। এবার চলো লাইন ধরে একটু বিশ্লেষণ করি। প্রথমেই কবি বলেছেন, আমরা তো অল্পে খুশি। আমরা কারা? আমরা হচ্ছে শ্রমজীবী মানুষ। কবি নিজেকে শ্রমজীবী মানুষের প্রতিনিধি করে বলেছেন আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। এই শ্রমজীবী মানুষরা জানেন যে তারা অল্পেই খুশি, দুঃখ করে কোনো লাভ নেই। কারণ দুঃখ করে তাদের দুঃখ কষ্টের কোনো রকম কোনো সুরাহা হবে না। বুঝতে পারছো? তাই দুঃখ করে কোনো লাভ নেই। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। সাধারণ ভাত কাপড় মানে মোটা চাল ও মোটা কাপড়। মোটা চাল খেয়ে ও মোটা কাপড় পরিধান করে তাদের দিন অতিবাহিত হয়ে যায়। তারা জানে কোনো রকম দুঃখ কষ্ট কান্নার মধ্যে দিয়ে তাদের জীবন কাটবে না। কারণ তাদের কোনো এই সমস্ত মানে কান্নাকাটি করলেও তাদের কোনো সুরাহা হবে না। আর যা সুরাহা হবে না তার জন্য দুঃখ কষ্ট করে লাভ নেই। তারপরেই বলেছেন, চলে যায় দিন আমাদের অসুখের ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। চলে যায় দিন আমাদের, এদের দিন অতিবাহিত হয়ে যায়। কেমনভাবে অতিবাহিত হয়ে যায়? না অসুখে, ধার দেনাতে। দেখো, অসুখ, শরীর খারাপ, এগুলো তো বড়লোক বা গরিব লোক ভেবে হয় না, এগুলো যে কোনো মানুষের হতে পারে। কিন্তু এই দিন আনা দিন খাওয়া মানুষগুলো প্রতিদিন আনে আর প্রতিদিন খায়। তারপর যখন শরীর খারাপ তাদেরকে এসে গ্রাস করে, তখন কি হয়? তখন এরা বাধ্য হয় ধার করতে, কারণ তাদের পয়সা জমানো থাকে না। আর যেহেতু পয়সা জমানো থাকে না, তাই তারা ধার করতে বাধ্য হয়। তাই বলছে যে চলে যায় দিন আমাদের অসুখের ধার দেনাতে। আর যখনই তারা ধার দেনা করে ফেলে, তখনই তাদের মাথায় একটা চিন্তা আসে। কি চিন্তা বলো তো? এই ধারটাকে শোধ করব কি করে? একটা মানসিক যন্ত্রণা হয়। যখনই তারা ধার করে তখনই একটা মানসিক যন্ত্রণা হয়। আর এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তির আশায় তারা কি করে না রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। তারা গঞ্জিকা মানে গাঁজা সেবন করে, আসলে নেশা করে। তারা কি করে না সেই জীবন যন্ত্রণা, সেই মানসিক যন্ত্রণা থেকে তারা মুক্তি লাভ করতে চায়। বুঝতে পারছো কি বলতে চাইছি? মানে যখনই ধার করে তখনই মানসিক যন্ত্রণা হয়, মানসিক যন্ত্রণা হলেই তখন গাঁজা খায়, গাঁজা খেয়ে নেশা করে, এবং নেশা করার পর কি করে না সেই জীবন যন্ত্রণাকে ভোলার চেষ্টা করে। বুঝতে পারলে কি বললাম? তাই বলছে চলে যায় দিন আমাদের অসুখের ধার দেনাতে, রাত্রিরে দুভাই। এই দুই ভাই কে বলো তো? এই দুই ভাই কবিতায় দুই ভাই বাপ বেটা হতে পারে, কিন্তু বাপ বেটা বলে নয়। প্রত্যেকটা শ্রমজীবী মানুষের সংসারে যদি দুটো পুরুষ থাকে, ঠিক আছে, হতে পারে সেটা বাবা ছেলে, হতে পারে দুই ভাই, হতে পারে জ্যাঠা ভাইপো, যাই হোক না কেন, প্রত্যেকটা শ্রমজীবী মানুষের ঘরের চিত্রটা এক। কেমন? প্রত্যেকটা দিন আনা দিন খাওয়া মানুষের ঘরের চিত্রটা এক। তারপর কি বলছেন? তাহলে এখানে দুই ভাই কেবলমাত্র দুটো ভাই নয় বা বাপ বেটা নয়, এখানে দুই ভাই মানে প্রত্যেকটা শ্রমজীবী মানুষের সংসারের দুই পুরুষের চিত্র একই রকম চিত্র। বলছে সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। বলছে সব দিন বাজার হয় না। কেন বাজার হয় না? কারণ বাজার করার মতো প্রয়োজনীয় অর্থ তাদের থাকে না, তাই না? তাই বলছে সব দিন হয় না বাজার হয় না মানে বাজার করার মতো প্রয়োজনীয় অর্থ তাদের থাকে না। আবার যেদিন অর্থ চলে আসে সেদিনকে কি হয় না বাজার মাত্রা ছাড়া হয়ে যায়, মাত্রাতিরিক্ত হয়ে যায়। সেদিনকে তারা বুঝতে পারে না, যেদিনকে তাদের হাতে অর্থ আসে সেদিনকে তারা বুঝতে পারে না যে একদিনের জন্য কতটা বাজার প্রয়োজন। তার ফলে অনেক বাজার তারা করে ফেলে। দিয়ে বলছে বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। তারপরে কি হয় না যখন তারা বাড়ি ফিরে আসতে চায়, বাড়ি ফিরে আসার সময় তখন দেখে রাস্তায় গোলাপ চারা বিক্রি হচ্ছে। তখন তারা খেয়ালের বশে বলতে পারো, আবেগের বশে বলতে পারো, বা সৌন্দর্যের বশে বলতে পারো, বা শৌখিনতার বশেও বলতে পারো, তারা কি করে না গোলাপ চারা কিনে আনে। কেমন? বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কিন্তু এই বাড়ি আসে সমূহ বিপদ।
গোলাপ চারাটা কিনে ফেলে কি হলো দেখো, বলছে কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে। দেখো কি বলছে, কি দুটো প্রশ্ন এখানে এসছে। একটা প্রশ্ন হচ্ছে কিন্তু পুঁতবো কোথায়, তার মানে পুঁতবো কোথায় মানে এই শ্রমজীবী মানুষগুলোর বাড়িতে সামান্য একটা গোলাপ গাছ পোতার জায়গাটুকু নেই, বুঝতে পারছো। আবার কারোর বাড়িতে যদি থেকেও থাকে তো কি বলছে যে ফুল কি হবেই তাতে। কারণ গোলাপ গাছকে বড় করে তুলতে গেলে যে পরিচর্যার দরকার হয়, যে যত্নের দরকার হয়, সেই যত্ন করার সময় বা পরিচর্যা করার সময় এই শ্রমজীবীর মানুষগুলোর থাকে না। কারণ তারা সকালে বেরিয়ে যায়, বাড়ি ফিরে সেই দুপুর রাতে, তারা কখন পরিচর্যা করবে। দেখো কত যন্ত্রণা রয়েছে এর মধ্যে। যখনই তারা ভাবে যে আমি সারা জীবন কি করলাম, যে সামান্য একটা গোলাপ চারা পোতার জায়গা আমার বাড়িতে নেই। এই মানুষগুলো দেখেছে অন্যের বাড়িতে কিভাবে গোলাপ চারা বড় হয়ে ফুল ফুটছে, কিভাবে সৌন্দর্য প্রদান করেছে। সেই সৌন্দর্য দেখে তাদের মধ্যেও মনে হয়েছে যে আমার বাড়িতেও তো এরকম সৌন্দর্য হতে পারতো। তখনই তারা গোলাপ চারা কিনেছে। আর গোলাপ চারা কেনার পরেই মনে পড়েছে আমার বাড়িতে তো জায়গা নেই, মনে পড়েছে আমার হাতে তো সময় নেই। এই তার বাড়িতে সামান্য একটা গোলাপ চারা রাখার জায়গা নেই। এই যন্ত্রণা তাকে আবার মানসিক পীড়া দিয়েছে, মানসিকভাবে যন্ত্রণাগ্রস্ত করে তুলেছে। দেখো কি বলছে, বলছে সে অনেক কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা টান্দি গঞ্জিকাতে। যখনই তাদের মধ্যে সেই মানসিক পীড়া এসছে, সামান্য জায়গাটুকু নিয়ে আমার কাছে নেই, আমার বাড়িতে নেই, তখন কি হয়েছে বলো তো, তখন তারা সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চেয়েছে। সেই জন্য বলেছে সে অনেক পরের কথা, তোর যা হয় হোক গে যাক, নেই তো নেই, সে অনেক পরের কথা। টান দিই গঞ্জিকাতে, আবার গঞ্জিকাতে টান দিয়েছে। কেন টান দিয়েছে গঞ্জিকাতে টান দিয়েছে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে। গঞ্জিকাতে টান দিয়েছে কেন না জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে। তাই বললেন যে কি না সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। তারপরেই বলছেন আমরা তো এতেই খুশি, যা আছে আমাদের আমরা তো তাতেই খুশি। বলো আর অধিক কে চাই, এটুকুনি এইভাবেই জীবন যদি কেটে যায় তো যাক, এর বেশি আমরা চাই না। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, হাসি খুশি কষ্ট কান্না এর মধ্যে দিয়েই আমাদের দিন অতিবাহিত হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। মাঝে মাঝে চলেও না দিন, মাঝে মাঝে কি হয় বলো তো, এই মানুষগুলোর দিন চলে না, কাজ থাকে না, প্রতিদিনের কাজ এরা পায় না, তাই এদের দিন চলে না, প্রতিদিন চলে না। তাই বলছে মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাত মানে কি বলতো, মাঝ দুপুরে 12টার সময় বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। সেই কি করে না এই মানুষগুলো দুপুর রাতে বাড়ি ফেরে। দুপুর রাতে কেন বাড়ি ফেরে, হয় তারা সারা দিন পরিশ্রম করে সেই মাঝ রাত পর্যন্ত পরিশ্রম করে বাড়ি ফেরে, নতুবা সারা দিন কাজের আশায় ঘুরে ঘুরে কাজ না পেয়ে তারা বাড়ি ফেরে। আর বাড়ি ফিরে যখন খেতে বসতে গিয়ে দেখে যে সামান্য ঠান্ডা ভাত, আর সেই ঠান্ডা ভাতের লবণটুকুনিও নেই, তখন কি হয়, তখন খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে, তখন তাদের রাগ চড়ে যায়, প্রচণ্ড রাগ চড়ে যায়। রাগটা কেমন ভাবে হয় দেখো, বলছে রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। মানে আমার মাথায় তো রাগ চড়ে, আর সেই শ্রমজীবী মানুষরা কোথায় চড়ে না রাগের মাথায়, মানে একদম টপ পয়েন্টের রাগের, তীব্র রাগ, প্রচণ্ড রাগ বোঝাতে ব্যবহৃত হচ্ছে। রাগের মাথায় চড়া মানে হচ্ছে তীব্র রাগ, প্রচণ্ড চিৎকার, প্রচণ্ড চেঁচামেচি, বুঝতে পারছো। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। তখন তারা সেই মাঝরাত্রিরে বেরিয়ে সারা পাড়ায় চিৎকার চেঁচামেচি করে সারা পাড়াকে মাথায় করে, সারা পাড়াকে চিৎকার চেঁচামেচি করে জাগিয়ে তোলে। একটা
একটা একটা বিক্ষুব্ধ পরিবেশ তৈরি করে তোলে। সমগ্র পাড়ায় চিৎকার চেঁচামেচি করে সমগ্র পাড়াটাকে একটা অশান্ত করে তোলে। তারপরে বলেছেন করিত কার তাতে কি, করিত কার তাতে কি মানে যখনই সেই নিস্তব্ধ পাড়ায়, যখনই সেই তথাকথিত সেই উচ্চবিত্তদের পাড়ায় এই শ্রমজীবী মানুষগুলো চিৎকার চেঁচামেচি শুরু করে, তখন তারা নিশ্চয়ই বেরিয়ে এসে প্রশ্ন করে, কি হয়েছে, কেন এমন করছো, এমন অসভ্যতা, এমন অভব্যতার কারণ কি? তখন কি বলে তারা বলে করি তো কার তাতে কি, বলছে করি আমরা, করছি তো কার কি এসে যায়, আমরা করছি তো কার কি এসে যায়, আমরা তো সামান্য লোক, আমরা তো ছোট লোক, আমরা তো সামান্য লোক, আমরা করছি তো তোমাদের কি এসে যায়? তোমরা কি কখনো ঘুরে ফিরে দেখেছো আমাদেরকে? কখনো কি দেখেছো দুবেলা দুমুঠো খেতে পাই কিনা? কখনো কি দেখেছো, কখনো কি দুবেলা দুমুঠো চাল দিয়ে গেছো? যাওনি তো না। তাহলে তাহলে আমরা তো সামান্য লোক, কি এসে যায় আমাদের চিৎকার চেঁচামেচিতে? তোমাদের মতো তথাকথিত বড় লোকদের কি এসে যায়? তারপরেই বললেন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থাটুকু হোক। আমরা ঠান্ডা ভাত খাচ্ছি, তাতে একটু লবণ পর্যন্ত নেই, সেটুকুর অন্তত ব্যবস্থা হোক। সারাদিন খেটে সারাদিন পরিশ্রম করেও আমরা যে অর্থ পাই সে অর্থতে আমাদের লবণটুকুনি কেনার সামর্থ্য জোটে না। এ কি বৈষম্য পরিবেশ! এই লাইনটা আসলে কবির আহ্বান, কবির আবেদন, সেই উচ্চবিত্ত মানুষদের প্রতি কবির আবেদন। কবি বলেছেন যে তোমরা আরো বড় হও, সেই উচ্চবিত্ত মানুষদেরকে তোমরা আরো বড় লোক, আরো সম্পত্তি করো, যা হয় করো, কিন্তু দেখো এই মানুষগুলোর যেন ঠান্ডা ভাতে সামান্য লবণটুকুনি পায়। যে মানুষগুলো সারা সভ্যতার কারিগর, যে মানুষগুলো জন্য এই সব গোটা পৃথিবী টিকে আছে, যে মানুষগুলোর জন্য আজ সকল সভ্যতা গড়ে উঠেছে, অথচ সেই মানুষগুলোই প্রতিদিন না খেয়ে থাকে। সেই মানুষগুলোর ঠান্ডা ভাতে সামান্য লবণটুকু জোটে না। এ কি বৈষম্য, এ কি সৃষ্টি! তাই কবি বলছেন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, এই মানুষগুলোকে সামান্য লবণটুকুনি দিয়ে বাঁচিয়ে রাখো, না হলে তোমরাও টিকে থাকবে না। যাদের শ্রমের ওপর ভিত্তি করে আজকে তোমরা পুঁজিপতি হয়েছ, তাদের শ্রমের ওপর ভিত্তি করে আজকে তোমরা সম্পদের সঞ্চয় করেছ, তাদেরকে খেয়াল রেখো, তারা যেন দুবেলা দুমুঠো খেতে পায়। বিলাসিতার দরকার নেই, যেন দুবেলা দুমুঠো খেতে পায়। বুঝতে পারলে কি বললাম? এটাই হচ্ছে জয় গোস্বামীর নুন কবিতা, যেখানে উঠে এসেছে শ্রমজীবী মানুষের কথা, যেখানে উঠে এসেছে সেই বঞ্চিত মানুষগুলোর কথা, যারা দিন আনে দিন খায়, যাদের প্রচণ্ড পরিশ্রম অথচ সামান্য মজুরি, যাদের পরিশ্রমে সমস্ত সভ্যতা, সমস্ত শিল্প, সমস্ত ফসল সে উচ্চবিত্তরা ভোগ করে, অথচ এই মানুষগুলো কেবলমাত্র বঞ্চিতই থেকে যায়। সমাজের এক প্রান্তে পড়ে থাকে এই মানুষগুলো। কেমন? নুন কবিতাটা তোমরা ধরে ধরে দেখবে, লাইন প্রত্যেকটা লাইন অনুযায়ী বিশ্লেষণ করা আছে। আশা করি